আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানিয়ে আজ আমি আমার ভিডিওটা শুরু করতে চলেছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আমি রেগুলার এক দুদিন অন্তর অঙ্ক এবং ইংরাজির উপরে ভিডিও ছাড়ি। তাই তোমাদের জ্ঞাতার্থে জানানো হচ্ছে যে আমার চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব করো তাহলে তোমরা রেগুলারলি আপডেটেড ভিডিও পাবে। তাই অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং যারা আমার চ্যানেলটিকে ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ঠিক আছে, এই বলে আমি আজকে যে ভিডিওর যে বিষয়বস্তু সেটি হচ্ছে ইংরেজি ক্লাস 10-এর ইংরেজি বইয়ের যে লেসন 3-এর দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু সেই গল্পটির ইউনিট 1টি পড়িয়ে লাইন বাই লাইন পড়িয়ে তোমাদের বুঝিয়ে দেব এবং তারপরে কম্প্রিহেনশন এক্সারসাইজের যে প্রশ্নগুলো সেগুলো করে দেব এবং সেটা বুঝিয়েও দেব এবং সেটা আমি লিখিত আকারে এই ভিডিও শেষে জুড়েও দেবো। আরেকটা কথা বলতে চাই যে 4টা প্রোজ এবং 4টা পোয়েমের ভিতরে এই বছর যেটা এসেছিল যে দ্য ক্যাট এবং দ্য স্নেল সেই দুটা ছেড়ে বাদ বাকি যে 6টা 3টে প্রোজ এবং 3টি পোয়েমের ভিতরে প্রোজ পোর্শনের আমার দুটো শেষ হয়ে গেছে। এই পাসিং অ্যাওয়ে অফ বাপুটা পড়ালেই আমার কিন্তু 3টি প্রোজ এবং 3টি পোয়েম লেসনগুলো পড়ানো হয়ে যাবে এবং তার উত্তরগুলো আমি শুধু যে বইয়ের মধ্যেকার প্রশ্ন সেটা নয়, আমি বাইরের বিভিন্ন সোর্স থেকে যে সমস্ত প্রশ্ন সেটা প্রশ্ন বিচিত্রা হোক ডাফেন্ড হোক সেখান থেকে প্রশ্ন নিয়ে তোমাদেরকে উত্তর সমেত সেগুলো দিয়ে দেবো, তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, আর কিছু বেশি না বলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। আচ্ছা দেখো, লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। আচ্ছা, পাসিং অ্যাওয়ে, পাস অ্যাওয়ে কথাটা হচ্ছে একটা ফ্রেজ। ঠিক আছে, ইডিওমেটিক ফ্রেজ বা ফ্রেজাল ভার্বও বলতে পারো, যেটার অর্থ হচ্ছে টু ডাই, মারা যাওয়া বা জীবনাবসান হওয়া। এইখানে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু মানে বাপুজির জীবনাবসান বা বাপুজির প্রয়াণ। বাপু বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? বাপু বলতে আমাদের যে বিলাভেড লিডার বা নেতা বা ফ্রিডম ফাইটার তিনি মহাত্মা করমচাঁদ গান্ধীকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তার যে প্রয়াণ গল্পের লেখিকা সেই বিষয়ে লিখেছেন। তার দেশ স্বাধীনে যে কিছুদিন পরে তার যে দেহাবসান হয়েছিল সেই সম্বন্ধে মানুষজনের, ভারতবর্ষের যে জনগণ তাদের যে কী ফিলিংস হয়েছিল সেই সম্বন্ধে তিনি তার মেমোয়ার থেকে মানে স্মৃতিকথা থেকে উল্লেখ করেছেন। তাহলে লেখিকার নাম নয়নতারা সেগল। আচ্ছা দেখো, ইউনিট 1 I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. I was having tea at home বলতে আমি on the evening of 30th June 1948 1948 সালে 30শে জানুয়ারি সন্ধেবেলায় আমি বাড়িতে চা পান করছিলাম। তখন আমি বিড়লা হাউস থেকে একটা টেলিফোনের মারফতে আমাকে ডেকে পাঠানো হলো, মানে খবর দিয়ে তাকে আর্জেন্ট টেলিফোনের দ্বারা তাকে ডেকে পাঠানো, কল টু বিড়লা হাউস মানে তাকে ডেকে পাঠানো হলো। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, মানে সেই টেলিফোনের দ্বারা তাকে ইনফর্ম করা হয়েছিল যে গান্ধীজি প্রার্থনা সভায় যাওয়ার কালীন তাকে গুলি করা হয়েছিল বা তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন প্রার্থনা সভায় যোগ দেওয়ার কালে। I was dumb with shock as I got into the car. নাম বলতে এখানে নাম বলতে অসাড় হয়ে যাওয়া, চেতনা অনুভূতি শূন্য বা চেতনাহীন হয়ে যাওয়া। উইথ শক বলতে তিনি এতটাই মানসিক আঘাত পেয়েছিলেন যে তিনি মনে হলেন যেন তিনি নিশ্চল হয়ে গেছেন বা তিনি চলাফেরা করতে পারছেন, তার সমগ্র অঙ্গটা যেন তার অসাড় হয়ে গেছে। যখন তিনি আই গট ইনটু দ্য কার বলতে তিনি যখন গাড়িতে আরোহণ করছিলেন, চাপছিলেন, গাড়ির উপর উঠছিলেন তার গাড়িতে, তখন তার এই অনুভূতিটা হয়েছিল। At the Birla House, Gandhiji's relatives and followers had gathered around his body. বিড়লা হাউসে গিয়ে তিনি কি দেখতে পেলেন যে বিড়লা হাউসে গান্ধীজির যারা আত্মীয় স্বজন এবং তার যারা অনুগামী তারা গ্যাদার্ড রাউন্ড হিজ বডি বা তার দেহটাকে ঘিরে তারা বসেছিলেন।
There was silence in the room as Gandhiji breathed his last. সেখানে যেহেতু গান্ধীজি সেই বাড়ির মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এইখানে দেখো আমি এইখানে এই যে এইখানে সমস্ত কিছু লিখে দিয়েছি, হ্যাঁ তোমাদের এখানে ওয়ার্ড নেক্সটে 3টা আছে, আমি কিন্তু প্রধানগুলো আমি লিখে দিয়েছি। ব্রিথ ওয়ান্স লাস্ট বলতে লিখে দিয়েছি হিজ লাস্ট বলতে, এখানে ব্রিথ ওয়ান্স লাস্ট বলতে শেষ নিঃশ্বাস ত্যাগ করা। তাহলে যেহেতু গান্ধীজি সেই ঘরের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এই বিড়লা হাউসে, তাই সেখানে ছিল এক চরম নিস্তব্ধতা। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. আর এই যে বাপুজির যে মৃত্যু সংবাদ সেটা সারা সমগ্র দিল্লিতে ছড়িয়ে পড়েছিল যেমন করে কিনা বাতাসে সাহায্য পেয়ে অগ্নিশিখা প্রজ্বলিত হয়ে ওঠে। বাতাসে সাহায্যপ্রাপ্ত হলেই আগুনের শিখা কী হয়, আরও লকলক করে জ্বলে ওঠে বা উদ্দীপ্ত উঠে। সেরকম করে সেই খবরগুলো একজনের কাছে আরেকজন, তার কাছে আরেকজন, এভাবে সমগ্র দিল্লিতে আগুনের শিখার মতো খবরটা ছড়িয়ে পড়ল। Sad groups of men and women had collected around Birla House. Sad groups বলতে মানে বিষণ্ণ মানুষজন, মহিলা এবং পুরুষের দল, তারা দলবদ্ধভাবে তারা বিড়লা হাউসে এসে জড়ো হতে শুরু করলেন। Out of every window one could see a brown blur of faces. প্রতিটি জানলা দিয়ে যে কেউ দেখতে পারতো যে অস্পষ্ট, ব্লার বলতে একটা অস্পষ্ট মুখ ছবি, ব্লার অফ ফেসেস, বাদামি বর্ণে, পেল হয়ে যাওয়া, ধূসর হয়ে যাওয়া, শোকাহত অবস্থায় প্রত্যেকে ছিলেন, তাই তাদের মুখ মানে ফ্যাকাশে হয়ে গেছিলো। সে যে কেউ যদি দেখতো তাহলে দেখতে পেত যে প্রতিটি জানলা থেকে সেই বিবর্ণ বাদামি অস্পষ্ট মুখমণ্ডল। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কোনো রকম আওয়াজ করছিলেন না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, আর সর্বত্র ছিল একটা আনন্যাচারাল মিনস হচ্ছে অস্বাভাবিক নীরবতা। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। মনে হচ্ছিল, অ্যাজ ইফ কথাটার মানে হচ্ছে যে অবাস্তবতা বা কোনো অতিপ্রাকৃত বা অপ্রাকৃতিক ঘটনা। তাহলে এইখানে বলা হচ্ছে সেই কয়েকটা মুহূর্ত, দোজ ফিউ মিনিটস বলতে সেই কয়েকটা মুহূর্ত মনে হচ্ছিল যেন সময় নিথর হয়ে গেছে। কিন্তু সময় তো, এটা যেহেতু অপ্রাকৃতিক বলা হচ্ছে, কারণ সময় কোনো দিন স্থির হয়ে থাকতে পারে না, সময় নিরত বহমান, সেই জন্যে মনে হচ্ছিল কিন্তু এই কয়েকটা মুহূর্ত যেন সময় এক জায়গায় নিশ্চল হয়ে, স্টুড স্টিল বলতে নিশ্চল হয়ে দাঁড়িয়ে পড়েছে। দ্য পিপল ওয়ার টু স্টান টু স্পিক ইন দ্য বিগিনিং। প্রথম মানুষজন স্টান বলতে হতভম্ব, হতচেতন হয়ে গেছিল প্রথম খবরটা শুনে। গান্ধীজির মৃত্যু সংবাদটা তাদেরকে হতবাক করে দিয়েছিল, বিহ্বল করে দিয়েছিল। ল্যাটার দে ক্লামার্ড ওয়াইডলি শাউটিং অ্যান্ড ক্রাইং। পরে তারা যখন তাদের একটু হতচকিত ভাবটা কাটলো, সেই স্পেল থেকে তারা বেরিয়ে এলেন, সেই ইয়ে থেকে, তখন তারা কি করলেন, তার ক্ল্যামার্ড মানে ডিমান্ডেড ওয়াইডলি, এখানে দেখো বলাই আছে ডিমান্ডেড লাউডলি বা জোরালোভাবে বা উন্মত্তভাবে দাবি করা, কোনো কিছু বিক্ষোভ করে তুমুল কোলাহলগুলোকে দাবি করা। শাউটিং অ্যান্ড ক্রাইং, চিৎকার করে এবং কান্নাকাটি করে তারা কোনো কিছু দাবি করছিল। দে জাসল্ড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পিড টু ব্রেক ইনটু দ্য হাউস। আবার দেখো এখানে ব্রেক ইনটু মানে হচ্ছে মানে জোর করে প্রবেশ করা, এন্টার ইনটু এ প্লেস ফোর্সিবলি। তাহলে তারা জসল মানে ধাক্কাধাক্কি করে, গুতোগুতি করা বা কনুই দিয়ে ধাক্কা মারা। তারা এইভাবে কি করছিল, একে অপরকে কনুই দিয়ে ধাক্কা মেরে বা গুতোগুতি করে ছত্রভঙ্গ অবস্থায় যে যেদিকে পারছিল সেভাবেই বাড়িটার মধ্যে মনে হলো যেন তারা ভেঙে ঢুকে পড়বে। They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. তাদেরকে কিছুটা শান্ত করা হলো, calmed a little, তাদেরকে কিছুটা প্রশমিত, তাদের রাগ বা ক্রোধ তাদের কিছুটা প্রশমিত করা গেল যখন তাদেরকে এটা ঘোষণা করে বলা হলো যে they would be allowed to see, তাদেরকে গান্ধীজির যে শেষ দৃশ্য বা গান্ধীজির যে শবদেহে সাহিত্য দৃশ্য বা অন্ত্যেষ্টিক্রিয়ার আগে তাদেরকে দেখতে দেওয়া হবে। গান্ধীজি যে শেষ শয্যায় সাহিত্য আছেন সেই দৃশ্য তাদেরকে দেখতে দেওয়া হবে তার অন্ত্যেষ্টিক্রিয়ার পূর্বে। When one is faced with the shock of a loved one's death, one whimpers. যখন কোনো একজন মানুষ, যে কেউ একজন যখন তার প্রিয় কারোর মৃত্যুতে শক মানে আঘাত পায় বা প্রবল মানসিক আঘাতে বিধ্বস্ত হয়, তখন সে কী করে, ফুপিয়ে, হুইম্পার্স মিন হচ্ছে ফুপিয়ে কান্না। এখানে মেক্স লো ক্রাইং নয়েজেস, মানে এমন কান্না যাতে কোনো আওয়াজ হয় না, মানে ফুপিয়ে কান্না। হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি। এখন আমাদের কি হবে, আমার কি হবে, তিনি যে আমাদের ছেড়ে চলে গেলেন।
এখন আমার কি হবে, হোয়াট উইল বিকাম অফ মি, বিকাম অফ মিন হোয়াট উইল হ্যাপেন টু মি, মানে আমার কি হবে এখন যে তিনি আমাকে ছেড়ে চলে গেলেন। দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন আপার মোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল। এই প্রশ্নটাই ছিল সবার মনের মধ্যে, আপার মোস্ট বলতে মানে সর্বাগ্রে সর্বপ্রথম যে প্রশ্ন, এটাই ছিল শোকাহত মানুষের মনে একটা প্রশ্ন। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তাদের দেখে মনে হচ্ছিল যেন তারা হারিয়ে যাওয়া শিশু। শিশুরা যখন তাদের বাবা মাকে হারিয়ে ফেলে তখন যেমন তাদের মানসিক অবস্থা হয়, তাদেরকেও তাই এই সমস্ত মানুষজনকে দেখেও মনে হচ্ছিল গান্ধীজির প্রয়াণে, গান্ধীজির জীবনাবসানে তারাও যেন হারিয়ে যাওয়া শিশুর মতোই অবস্থা হয়েছে। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং। এটা আমাদের প্রত্যেকের মনে, ইন মেনি অফ আওয়ার হার্টস, আমাদের প্রত্যেকের মনের মধ্যে এই প্রশ্নটাই আমাদের মধ্যে মানে ছিল, যে যখন আমরা বসেছিলাম স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, এবং যখন আমরা ওই রকমভাবে আঘাতপ্রাপ্ত হয়ে নিশ্চল বা অসাড়ভাবে অবিশ্বাসের ভঙ্গিতে বা সন্দিগ্ধভাবে যখন আমরা বসেছিলাম, তখন এই প্রশ্নটাই ছিল আমাদের মনের মধ্যে মানে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এখন আমাদের কি হবে। গান্ধীজি ছিলেন তাদের কাছে একটা গার্ডিয়ানের মতো, তিনি অভিভাবক ছিলেন, অভিভাবকহীন হিসাবে তারা কিভাবে থাকবে, এটাই ছিল সবারই প্রশ্ন। We listened to the broadcast telling the people of India that their Bapu was no more. আমরা বেতার সম্প্রচার বা আকাশবাণীর মারফতে শুনতে পেলাম যে যেখানে বলা হচ্ছে ভারতবর্ষের মানুষকে যে তাদের প্রিয় যে বাপু তিনি আর নেই, তিনি দেহ রেখেছেন, দেহ ত্যাগ করেছেন। ঠিক আছে, এটা হলো লেসন লেসন 3 এর ইউনিট 1 এর ফার্স্ট। এটা এবারে দেখো ওয়ার্ড নেস্টে বলে দিয়েছে, এখানেও আমি শুধু 3টা নয়, এখানে 3টা দিয়েছি, আমি অনেকগুলো লিখে দিয়েছি বাংলাগুলো। ক্ল্যামার ডিমান্ডেড লাউডলি, মানে জোরালোভাবে দাবি করা। জাসল মিনস ফোর্সড ওয়ান্স ওয়ে বাই পুশিং, মানে ধাক্কাধাক্কি করে নিজের রাস্তা করে নেওয়া। হুইম্পার্স মানে মেক্স লো ক্রাইং নয়েজেস, আর হুইম্পার্স মানে ফুপিয়ে ফুপিয়ে কান্না, যার অর্থ হলো কোনো আওয়াজ না করে কান্না। ঠিক আছে, এগুলো ওয়ার্ডনেস তার বাইরেও আমি করে দিয়েছি। পরের ইয়েটা আসছে কম্প্রিহেনশন এক্সারসাইজেস। আচ্ছা দেখো, এগুলো আমি লিখে দিয়েছি, আমি তবু বুঝিয়ে দিচ্ছি। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচে যে সমস্ত অল্টারনেটিভ দেওয়া আছে 1, 2, 3 4টা করে, সেই 4টা অল্টারনেটিভের ভিতরে সঠিকটি বেছে নিয়ে এগুলো পূরণ করতে হবে। 1 এর কি বলা আছে, গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু দ্য বিড়লা হাউস, তিনি বিড়লা হাউসে যাওয়ার পথে। তার 9 ক্রস দ্য অথর্স হাউস, লেখিকা, আর এখানে লেখক বা লেখিকা অথরেস হতো। আচ্ছা ঠিক আছে, অথর্স হাউস লেখিকার বাড়ি যাওয়ার পথে। প্রেয়ার মিটিং, প্রার্থনা সভায় যাওয়ার পথে, এটাই হচ্ছে সঠিক উত্তর বা কারেক্ট অল্টারনেটিভ। তাহলে এখানে কি হবে, ওয়ে টু এ প্রেয়ার মিটিং। নাম্বার 4 আছে ফ্যামিলি গ্যাদারিং, এটা হবে না। পারিবারিক একটা পারিবারিক মিলনে বা পারিবারিক যেখানে একত্রিতকরণ হয় সেই সব জায়গা, সেখানেও নয়। তাহলে এর হলে প্রেয়ার মিটিং। নাম্বার বি, দ্য অথর কেম টু নো অফ গান্ধীজির ডেথ বাই, অথর মানে লেখিকা এখানে গান্ধীজির মৃত্যু সংবাদ জানতে পেরেছিলেন কিসের দ্বারা? একটা হচ্ছে এ লেটার, চিঠির দ্বারা। 2 নম্বরে এ টেলিফোন কল, 3 নম্বরে টেলিগ্রাম, 4 নম্বরে পাবলিক ব্রডকাস্ট। 2 নম্বর হচ্ছে টেলিফোন কল, টেলিফোনের দ্বারা। এটাই হচ্ছে সঠিক অ্যাপ্রোপ্রিয়েট কি কারেক্ট অল্টারনেটিভ। আর টেলিগ্রামও নয়, পাবলিক ব্রডকাস্টও নয়। তাহলে বিয়েরটা হলো এ টেলিফোন কল, বাই এ টেলিফোন কল। নাম্বার সি হচ্ছে হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাভড ওয়ান্স ডেথ। 1 প্রথমটাই আছে ফুপিয়ে ফুপিয়ে কান্না, হুইম্পার্স। দ্বিতীয়টা হচ্ছে লাভস, নয় হাসা। তৃতীয়টা ক্ল্যাপস, হাততালি দেওয়া, তাও নয়। সাউন্ডস মানে চিৎকার করা, তাও নয়। তাহলে সি এর উত্তরটা হলো হুইম্পার্স। আচ্ছা নাম্বার 2 এর ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ডেট অন হুইচ গান্ধীজি ওয়াজ শট, ডেট তারিখটা বলতে চাইছে, কোন তারিখে গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছিলেন। তাহলে এইখানে তারিখটা হচ্ছে 30th জানুয়ারি 1948। হ্যাঁ, ইভিনিংটা বলার দরকার নেই, সময়টা বলার দরকার নেই, খালি তারিখটা চেয়েছে। তাহলে হবে কি 30th জানুয়ারি কমা দিয়ে 1948। 2 এর বিয়েরটা হচ্ছে প্লেস ওয়ে গান্ধীজি ব্রিথ হিজ লাস্ট, যে জায়গায় গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেটা হচ্ছে বিড়লা হাউস।
আর নাম্বার সি হচ্ছে ইনফরমেশন গিভিন বাই দ্য ব্রডকাস্ট। আকাশবাণীতে যে খবরটি সম্প্রচারিত হয়েছিল সেটি হচ্ছে কি, বাপু ওয়াজ নো মোর, বাপু আর নেই, বাপু ওয়াজ নো মোর। আচ্ছা, এটা দুইয়ের হলো। এবার নাম্বার থ্রি, স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্সেস, ফ্রেজেস, ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার। এবারে বলেছে নিচে যে বক্তব্য সেগুলোর মধ্যে কোনগুলি সত্যি এবং কোনগুলো মিথ্যা লেখো ওই বক্সের ভিতরে, এবং তোমার উত্তরের সমর্থনে মানে সাপোর্টিং স্টেটমেন্ট দাও। ঠিক আছে। এবার দ্য অথর রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং। লেখিকা সকালবেলায় একটা জরুরি টেলিফোন পেয়েছিলেন। লেখিকা জরুরি টেলিফোন পেয়েছিলেন ঠিকই, কিন্তু সেটা অন দ্য ইভিনিং অফ 30th জানুয়ারি, সন্ধ্যের দিকে, নট ইন দ্য মর্নিং, তাই এটা হচ্ছে ফলস। আর ওই লাইনটা জুড়ে দেবে এখানে, হ্যাঁ, আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ, এখান থেকে ডট 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 করে বাই অ্যান আর্জেন্ট টেলিফোন এই পর্যন্ত। এইখানে অন দ্য ইভিনিংটা এখানে ডট 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 দিয়ে অন দ্য ইভিনিং করে, আর লাস্টে আর্জেন্ট টেলিফোন। ঠিক আছে, যেখানে প্রপার বোঝা যাবে যে এই উত্তরটা সঠিক। আচ্ছা, নাম্বার বিয়ে বলা হয়েছে পিপল অ্যাটেম্পটেড টু ব্রেক ইনটু দ্য বিড়লা হাউস। অ্যাটেম্প মানে চেষ্টা করা, তাহলে মানুষজন চেষ্টা করেছিল বাড়িটা ভেঙে ফেলতে। এটা ট্রু, কারণ তারা এমনভাবে তারা ছত্রভঙ্গ হয়ে বা নিজেদের মধ্যে এমন ধাক্কা ধাক্কি করে তারা ব্রেক ইনটু দ্য হাউস, তারা মনে হচ্ছিল যেন বাড়িটা ভেঙে প্রবেশ করবে। তাহলে ওই সাপোর্টিং সেন্টেন্সটাতে দ্য জসল ওয়ান অ্যানাদার ইন স্ট্যাম্পিড টু ব্রেক ইনটু দ্য হাউস। ঠিক আছে, এটা ট্রু, তারা চেষ্টা করছিল যে বাড়িটা ভেঙে তাদেরকে মানে বাপুজির শেষ শয়ানটা তারা দেখবে। আর নাম্বার সি, দ্য নিউজ অফ গান্ধীজির ডেথ ডিড নট শক দ্য পিপল। গান্ধীজির মৃত্যু সংবাদ কিন্তু মানুষজনকে আঘাত দেয়নি বা তাদেরকে মর্মাহত করেনি। এটা হচ্ছে ফলস, কারণ প্রত্যেকেই দেখো এখানে অনেকগুলো অ্যান্সার দেওয়া যেতে পারে। এখানে আছে দেখো, প্রথমটা হচ্ছে দ্য পিপল ওয়ে টু স্টার্ন টু স্পিক ইন দ্য বিগিনিং। মানুষজন প্রথম অত্যন্ত হতচকিত বা হতবাক বা কথা বলবার মতো অবস্থায় ছিলেন না, মানে তারা এত শোকাহত হয়েছিলেন। স্টান বলতে তো বললাম যে হতবাক হতচেতন হওয়া কোনো আঘাতে। তাহলে প্রথম বলতে ইন দ্য বিগিনিং বলতে যারা যখন প্রথম শুনেছিল গান্ধীজির মৃত্যু সংবাদ তখন তারা কিন্তু কথা বলতে পারেনি বা তারা কথা বলার মতো অবস্থা ছিল না, তাহলে শোকাহত। তাহলে এই একটা হতে পারে। আর আরেকটা হচ্ছে দেখো এখানে they looked at night and it was the question in many of our hearts as we sat still shocked and unbelieving। মানে এটা ছিল আমাদের যারা অনেকের মনের ভিতরে একটা প্রশ্ন, হৃদয়ের মধ্যে একটা প্রশ্ন, যখন আমরা বসেছিলাম স্টিল শকড মানে সেই মর্মাহত অবস্থা, এবং আনবিলিভিং মানে হচ্ছে অবিশ্বাসে বা সন্দিগ্ধ রূপে। তাহলে যে কোনো একটা করতে পারো, হ্যাঁ, দুটোই ঠিক। আরও আছে এখানে খুঁজলে যে স্যাড, এখানে এই যে আরেকটা আছে দেখো, স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। এখানে বলা হচ্ছে যে স্যাড বলতে এখানে বিষণ্ণ, দলবদ্ধ বিষণ্ণ মানুষের, নর এবং নারীরা বা পুরুষ এবং মহিলা তারা জড়ো হয়েছে বিড়লা হাউসের চারিধারে। তাহলে ঠিক আছে, এই পর্যন্ত হলো, বুঝিয়ে দিলাম। এগুলো আমার পিছনে জুড়ে দেওয়া হবে আর কি। আর আমি বেশি দূর বলছি না, তোমরা অবশ্যই আরেকবার আমি তোমাদের রিপিট করছি যে তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং লাইক শেয়ার কমেন্ট এগুলো করে নেবে, এবং তোমাদের এতে ভালো হবে, তোমরা আপডেটেড সমস্ত। এরপরে আমি মাধ্যমিকের সমস্ত, শুধু যে বইয়ের প্রশ্ন সে নয়, বারবার বলছি আমি বাইরের প্রশ্ন সব করে দেব। তাই আর বেশি কিছু কথা না বলে আমি আজকে এখানেই আমার ক্লাসটি সমাপ্ত করছি। তোমরা সবাই ভালো থেকো।